আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 34 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আপনি একটু দূরে সরে যান। সানি ঠোঁট চেপে নিজের হাসি আটকে ধীর কণ্ঠে বলে, একটু দূরে যাব নাকি বেশি? সানির এমন প্রশ্নে সারাকে আরো ভীষণ অস্থিরতায় ফেলে দেয়। হুটহাট সানির কিছু আচরণ ভীষণ বিভ্রান্তিতে ফেলে দেয় সারাকে। এমন এক অস্বস্তি পরিস্থিতিতে ফেলে দেয়, না পারে ছুটে পালাতে, না পারে সেই পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকতে। হুটহাট মানুষটার এমন অস্বাভাবিক আচরণ সারার মস্তিষ্কটাকে ভীষণ দোটানায় ফেলে দেয়। একবার মনে হয় মানুষটা হয়তো তার, আর একবার মনে হয় নিছক ছবি তার কল্পনা। এই দোটানা মস্তিষ্কে নিউরনগুলো অস্বাভাবিক ব্যথা বাড়িয়ে দেয়। সারা নীরবতা দেখে সানি উঠে দাঁড়ায়, নিঃশব্দে মুচকি হেসে সারার মাথায় গাঁটটা মেরে বলে, গাধা একটা। সারা কপাল কুঁচকে সানির দিকে তাকায় আর তার ডান হাত তার মাথায় অনবরত হাত বুলোয়। সানি বেশ শীতল কণ্ঠে বলে, আসি হ্যাঁ। উল্টো পাল্টা চিন্তা করে মন খারাপ করে থাকিস না, দোয়া কর তোর চাওয়া যেন পূর্ণ হয়। আর খাওয়া দাওয়া করিস ঠিকভাবে, আমার জন্য কোনো অভিযোগ শুনতে না হয়। সানির শীতল কণ্ঠে এই দুটো বাক্য যেন হৃদয় ছুঁয়ে গেল সারার। মনের অস্থিরতা মুহূর্তে দূরে সরে গিয়ে রয়ে গেল এক প্রশান্তির বাতাস। প্রিয় মানুষটার দুটো বাক্য সব রাগ অভিমান খুব দূর করতে পূর্ণ দমে সফল হলো। কেটে গেল মনের মাঝে পুষে রাখা সব রাগ অভিমান আর ক্ষোভ। সানি পুনরায় তার সেই স্মিত হাসি সারাকে উপহার দিয়ে চলে আসে করিডোর থেকে। সারার মনটা খুশিতে যেন ডানা মেলে এবার। একটু আগে যেই মনটাকে ভীষণতায় কালো মেঘে ডেকেছিল, সেই মনে হাজারো রং বেরঙের প্রজাপতি পাখা মেলেছে। ভার্সিটি নেই তাই সকাল সকাল সারার সাথে জমিয়ে আড্ডা দিতে খানবাড়িতে প্রবেশ করে আরোহী। এমন সময় খানবাড়ি থেকে কালো শার্ট, কালো প্যান্ট আর হাতে সিলভার রঙের ঘড়ি পরে বেরিয়ে আসে সাফি। সাফিকে দেখে মুহূর্তেই থেমে যায় আরোহীর পা জোড়া, বুকে কেঁপে ওঠে তৎক্ষণাৎ সাফিকে দেখে। অজান্তেই ডান হাতটা চলে যায় বুকের বাঁ পাশে। হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পন স্পষ্ট অনুভব করতে পারছে আরোহী। ভয়, অস্থিরতা, জড়তা একসাথে আক্রমণ চালায়। এই মানুষটা তার সম্মুখে আসলে বাম হাতের সাহায্য নিয়ে বুকের বাঁ পাশে রাখা ডান হাতটা সরিয়ে নিয়ে আসে আরোহী। মাথা নিচু করে শক্ত মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে রইল আরোহী। ধূপ করে মাথা থেকে ঘোমটা পড়ে গেল আরোহীর, কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল নেই। সেই দুই হাত অনবরত কচলিয়ে যাচ্ছে। সাফির পাওয়া আওয়াজ যত নিকটে আসছে আরোহীর মাঝে তত বেশি অস্থিরতা ঘিরে ধরছে। ব্যস্ততার কারণে অন্যমনস্ক হয়ে হেঁটে আসায় প্রথম আরোহীর চোখে না পড়লেও আরোহীর নিকট আসতে দৃষ্টি পড়া আরোহীর দিকে। সঙ্গে সঙ্গে সাফির পা জোড়া থেমে যায়। কয়েক সেকেন্ড আরোহীর দিকে তাকিয়ে সেই স্বাভাবিকভাবে বলে, আসসালামু আলাইকুম ম্যাডাম। আরোহী তৎক্ষণাৎ জিহ্বায় কামড় দেয়। এমন দ্বারা ভুল এই প্রথম হলো সাফি তার সম্মুখে এসেছে আর সে সালাম দেয়নি। ইদানিং সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে তার। কি সব ভূত মাথায় চেপেছে। অদ্ভুত চিন্তা দ্বারা মস্তিষ্কে এসে জায়গা দখল করে নিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না আরোহী। মানুষটার কথা স্মরণ হতে এক অন্যরকম অনুভূতি ভীষণ জ্বালাতন করছে তাকে, যার জন্য এই প্রথম আরোহী এমন ভুল হলো। আরোহী ভীতু ভীতু চোখে এক নজর সাফির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, সরি স্যার। ওয়ালাইকুম আসসালাম। না না না, আসসালামু আলাইকুম স্যার। সাফি অন্যদিকে ঘুরে তাকিয়ে নিঃশব্দে মুচকি হাসে। এই মেয়ে এমন কর্মকাণ্ডে কি করা উচিত আর কি বলা উচিত ভেবে পায় না সাফি। এতটা ভয় পেলে কিভাবে তার নিকটে যাবে সাফি? কিভাবে তার মন থেকে ভয় দূর করে তার জন্য ভালোবাসা বিশাল জায়গা তৈরি করে নিবে? এছাড়াও সে খুব সুন্দর ভালোবাসার কথা গুছিয়েও বলতে পারে না, তবে ভালোবেসে পরম যত্নে আগলে রাখতে এটা সে নিশ্চিত। সাফি একটু এগিয়ে আসে আরোহীর দিকে। পরম যত্নে দুই হাতে আরোহীর মাথা থেকে পড়ে যাওয়া ঘুমটাটা টেনে দিয়ে দিতে দিতে বলে, ওয়ালাইকুম আসসালাম। আরোহীর দম আটকে আসছে এবার। ইদানিং এমনিতে মানুষটা তার সামনে আসলে হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কম্পিত হয়, আবার এইভাবে এত নিকটে আসা এখন তার শ্বাস আটকে আসার উপক্রম। কাটকাট হয়ে মূর্তির ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আরোহী। পুরো শরীর যেন বরফের মতো জমে আসছে। সাফির ডান হাতটা স্পর্শ করতে চাইল আরোহী ফর্সা নরম গাল, কিন্তু নিজের চাওয়াকে প্রশ্রয় না দিয়ে নিজের হাতটা মুঠো করে নেয় সাফি। দুই হাত সরিয়ে নিয়ে আসে তৎক্ষণাৎ। আরোহীর দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বেশ নরম কণ্ঠে বলে, রাস্তাঘাটে এইভাবে মাথা থেকে কাপড় ফেলে হাঁটতে নিষেধ করেছিলাম মনে হয়। আরোহী তৎক্ষণাৎ সাফির দিকে তাকায়। সাফির এমন চলাফেরা তার পছন্দ নয়, এটা আরোহীর কাছে অজানা নয়। যদিও সে নিজে পছন্দ করে না, সে তো পুরো রাস্তায় মাথা ঘুমটা টেনে এসেছিল, কিন্তু সাফির সামনে এসে মাথা থেকে ঘুমটা পড়ে যায় আর একরাশ অস্থিরতা ঘিরে ধরায় মাথা থেকে ঘুমটা তুলতে ভুলে যায়। আরোহী ধীর কণ্ঠে বলে, আমি তো পুরো রাস্তা ঘুমটা দিয়ে এসেছিলাম, আপনি সামনে এলেন আর পড়ে গেল মাথা থেকে। সাফি নিঃশব্দে ঠোঁট চেপে হেসে বলে, এই জন্য আমাকে দিয়ে পরিশ্রম করে নিলে তাই তো? আরোহী অবাক হয়ে সাফির দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়ায়। সে তো এমনটা করতে বলেনি। নিজ থেকে পরিশ্রম করে তাকে কেন দোষারোপ করছে অযথা? আর ঘুমটা তুলে নেওয়া কি এমন পরিশ্রম কাজ? আর কথাগুলো আরোহী ভয়ের কারণে চেয়েও বলতে পারছে না, শুধু না সূচক মাথা নাড়ায়। সাফি স্বাভাবিকভাবে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আরোহী বোকার মতো চেয়ে রইল সাফির দিকে। সাফি শুকনো কাশি দিয়ে ধীর কণ্ঠে বলে,
ভার্সিটি টুর্নামেন্টের কাজ আছে, যেতে হবে দ্রুত। আমি আসছি তাহলে, হ্যাঁ পরে কথা হবে তোমার সাথে। সাফির এই ধীরকণ্ঠ, এমন কৈফিয়ত জবাব ভীষণ আপন লাগে আরোহীর কাছে। যেন সাফি তার কাছে তার সময়ের হিসেব, তার ব্যস্ততা বুঝিয়ে দিতে চাইছে। সে যেন একটা তার শোনা অধিকার, আর সে তার কাছে বলতে বাধ্য। আরোহী মাঝে মাঝে একটু একটু ভয়ে সরে যেতে লাগে। মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করা শুরু করে। আরোহী হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। সাফি আরোহীর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে পা বাড়ায় নিজের কর্মের উদ্দেশ্য। আরোহী সাফি যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছু সময়। এরপর নিজের মাথায় নিজে গাঁটটা মেরে নিজের অদ্ভুত চিন্তাধারার জন্য হৃদয়ে করা নাড়ছে নতুন অনুভূতির মিষ্টি বাতাসে শীতল হচ্ছে মন। নেই বাতাস ভবিষ্যতের কোনো সংজ্ঞা, তবু প্রথম আবেগ সবটা যেন হিসেব মিলাতে চায় না। বারবার সিক্ত হতে চায় নতুন অনুভূতির মিষ্টি বাতাসে, যেমনটা আরোহীর ক্ষেত্রে হচ্ছে। ঠোঁটের কোণে লেগে থাকে মিষ্টি হাসি, মনের ভেতরের আনন্দটা যেন লেগে আছে ঠোঁটের কোণে। আরোহী বেশ আনন্দের সাথে প্রবেশ করে সারার ঘরে। বেশ হাসি মুখে সারাকে ডাক দেয় আরোহী, জানু। সারা বেলকুনিতে দাঁড়িয়ে হিসেব কষতে ব্যস্ত। কমার্সের ছাত্রী হয়ে এই হিসেব মিলাতে পারছে না সারা। শুরুতেই যেন আটকে রয়েছে সে। মানুষটাকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে সারার। এত জটিল মানুষ, এত জটিল সম্পর্কের মস্তিষ্কে যেন ভীষণ ভারী হয়ে আছে। সারার চিন্তার বিঘ্ন ঘটে আরোহীর ডাকে। সারা বেশ খুশি হলো এই মুহূর্তে আরোহীর উপস্থিতি দেখে। এই মুহূর্তে একটা খুব কাছের সঙ্গী প্রয়োজন ছিল। সেটা যদি ঘনিষ্ঠ বান্ধবী হয় তাহলে তার কোনো কথাই নেই। সারা বেলকুনি থেকে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আরোহী সারার ঘরে প্রবেশ করে ফেলেছে সারাকে ডাকতে ডাকতে। আরোহী বিছানায় ধূপ করে শুয়ে পড়ে। আরোহীর চোখ যায় সারা রোগা মুখটার দিকে। চোখের নিচে গাঢ় কালো দাগ পড়েছে। সারাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে ভীষণ চিন্তিত সে। আরোহী কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে তোর? আরোহীর প্রশ্নে সারা খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। প্রসঙ্গ এড়াতে সারা মুখে হাসি এনে জবাব দেয়, কই কিছু না তো, কি হবে আমার? আরোহী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সারার জবাব সে বিশ্বাস করতে পারছে না। এটা তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সারা নিজেকে যথেষ্ট স্বাভাবিক করার চেষ্টা করে বলে, এইভাবে কেন তাকিয়ে আছিস? বললাম তো কিছু হয়নি। আরোহী সারার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে থমথমে কণ্ঠে বলে ওঠে, মিথ্যা কেন বলছিস? তোকে দেখেই মনে হচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তা করছিস। কি হয়েছে সত্যি করে বল, তুই আমার কাছে লুকাচ্ছিস? সারা বড় সড়ো শ্বাস ফেলে, চেহারা আর কণ্ঠে হতাশা। মন মোড়া হয়ে বিছানায় বসতে বসতে বলে, না থাক, মজা নিবি তুই। সারার জবাবে আরোহী বেশ ক্ষিপ্ত হলো। ক্রোধ জড়িত কণ্ঠে নিয়ে বলে, তোর দুশ্চিন্তা নিয়ে আমি মজা নিব? এই চিনলি আমাকে? যা, তোকে আর কিছু বলতে হবে? একরাশ অভিমান নিয়ে কথাগুলো বলে মুখ ফুলিয়ে বসে রইল আরোহী। সারা আরোহীর দিকে তাকিয়ে বলে ওঠে, রাগ করছিস কেন? এমনিতেই কিছু ভালো লাগছে না, তার ভেতর তুই রাগ করছিস না তো? পাগল হয়ে যাব আমি। আরোহী এগিয়ে সারা ডান হাত নিজের দু হাতে মুঠোই করে নেয়। সারাকে ভরসা দিয়ে বলে, কি হয়েছে? সারার চোখের কোণে অশ্রু জমে এসেছে। কণ্ঠনালী থেকে বেরিয়ে আসা কথাগুলো আটকে আসতে চাইছে যেন বারবার। শ্বাস আটকে আসছে ক্রমাক্রমে। ধরা গলা এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে বলে, আই মেডলি লাভ সানি। আবারও এই মানুষটার কাছে হেরে গিয়েছি আমি ভীষণ পালিয়ে বেরিয়েছি। একদম আশ করা দেইনি নিজেকে, কিন্তু আমি ব্যর্থ। আমি আবারও আটকে গিয়েছি এই মানুষটার মায়ায়। আমার মনে হয় কখনো এই মানুষটার প্রতি আমার মনে থাকা মায়াটা কাটেইনি। আমি ভীষণ নির্লজ্জ হয়ে গিয়েছি আরোহী। যে মানুষটা আমাকে ফিরিয়ে দিয়েছিল আমার খোঁজ পর্যন্ত নেইনি, অথচ এই মানুষটা আমার সম্মুখে দাঁড়ালো আর আমি আবারও দুর্বল হয়ে পড়লাম। আমি তো মোটেও এমন মেয়ে না, তাহলে এই মানুষটার ক্ষেত্রে কেন এত নির্লজ্জ হয়ে পড়ি আমি? এই মানুষটার গভীর চাহনি, যত্ন, তার বচনভঙ্গি, তার ব্যক্তিত্ব, বারবার দুর্বল হয়ে পড়ি আমি। কথাগুলো বলতেই টুপ করে সারা চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। সারার সঙ্গে সঙ্গে বাম হাতে তালু দিয়ে মুছে নেয় অশ্রুটুকু। আরোহী বিষম্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। আরোহী এটাই ভয় পাচ্ছিল। আরোহী জানতো এমনটাই কিছু হবে, তবে ভয় সারা এইবারও যেন ভেঙে না পড়ে। সারা এতটাই ভেঙে পড়েছিল তার সাক্ষী সে নিজে। আরোহী আরও এগিয়ে এলো সারার দিকে। আলতোভাবে ডান হাতটা রাখে হাতে সারার মাথায়। সারা অশ্রুসিক্ত চোখ নিয়ে তাকায় আরোহীর দিকে। এরপর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরে। ঘনিষ্ঠ বান্ধবীকে এইভাবে কাঁদতে দেখে আরোহী ভীষণ খারাপ লাগছে, কিন্তু এই বিষয় নিয়ে কিভাবে সান্ত্বনা দিবে সারাকে এই শব্দটাই খুঁজে পাচ্ছে না আরোহী। আরোহী নরম কণ্ঠে বলে, কাঁদিস না বান্ধবী, তোর কান্না আমার ভালো লাগছে না। সারা কান্না জড়িত কণ্ঠে বলে, আমি এমন একজনকে অজান্তেই চেয়েছি যাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আর তাকে নিজের করে নেওয়া আমার সাধ্যের ভেতর নয়। শুধু আফসোস নিজের চাওয়ার উপর। আরোহী সারার পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আফসোস করলেই পাওয়া যায় না, ভাগ্য থাকতে হয়, আর ভাগ্যকে মেনে নিতে হয়। চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে পূর্ণতার স্বাদ থাকতো না। সারা আরোহীকে ছেড়ে দিয়ে আরোহীর মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, কাতল কণ্ঠে বলে, তাহলে কি সানি ভাই আমার ভাগ্যে নেই? আরোহীর বুকটা কেঁপে ওঠে সারার এমন অসহায় দৃষ্টি আর কাতল কণ্ঠ শুনে। আরোহী শুকনো ঢোক গিলে বলে,
ভাগ্যে কার কি লেখা আছে আমরা তা জানি না, সবটাই উপরওয়ালার হাতে। সানি ভাই যদি তোর জীবনসঙ্গী হিসেবে উনি লিখে রাখেন তাহলে পাবি। সানি ভাই যদি আমার জীবনসঙ্গী হিসেবে ভাগ্যে না থাকে, আমার লাগবে না আমার জীবনসঙ্গী। পাগলামো কেন করছিস? কত মানুষ একে অপরকে প্রতিশ্রুতি দেয় পাশে থাকার। ভাগ্যর লিখন কি শেষে বিচ্ছেদ হয় না? যেখানে একে অপরের দেওয়া প্রতিশ্রুতি হেরে যায়, একে অপরের চাওয়া হেরে যায়, সেখানে তুই। বাকিটুকু কথা শেষ করতে পারেনি আরোহী, থেমে যায় সে। তবে আরোহীর অপূর্ণ কথা ঠিক বুঝতে পারে সারা। আরোহীর থেকে দূরে সরে আসে সারা, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে থমথমে গলায় বলে, সেখানে সানি ভাই আমাকে প্রতিশ্রুতি দেয়নি, একতরফা চাওয়া কিভাবে সম্ভব? সে আদৌ আমাকে ভালোবাসে কিনা, আমাকে চায় কিনা, সবটা অজানা, তাই তো? আরোহী ভীষণ বিপাকে পড়ে যায় এবার। বান্ধবীকে কিভাবে বুঝাবে ভেবে পাচ্ছে না আরোহী। তবে আপাতত মানসিক চাপ থেকে সারাকে বের করে আনা উচিত। আরোহী সারাকে শান্ত করতে বলে, আমার মনে হয় সানি ভাই তোকে ভালোবাসে। সারা তাচ্ছিল্যর হাসি হেসে বলে, সান্ত্বনা দিচ্ছিস? মিথ্যা বোঝাতে হবে না আমাকে। মিথ্যা কেন বুঝাবো? সানি ভাই হয়তো কোনো কারণে মুখে প্রকাশ করছে না। আচ্ছা তুই এক কাজ কর, চোখ বন্ধ করে সানি ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো কথা ভাব। মানুষের চোখের ভাষা যত্নের মানুষের মনের কথা প্রকাশ পায়। তুই মনে মনে ভাবতে দেখ সানি ভাইয়ের ব্যবহার কি বোঝায়, তোর গুরুত্ব সানি ভাইয়ের কাছে কতটুকু। সারা মিনিট খানেক চোখ বন্ধ করে ভাবে সানির সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা। সারার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ে, শ্বাস ক্রমান্বয়ে দ্রুত গতিতে চলেছে। সারা দুই হাত শক্ত করে চেপে ধরে মাথায়। আমি জানি না, শুধু এটুকু জানি আমি তাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাহলে অপেক্ষা কর। শুনেছি ভালোবাসার আরেক নাম অপেক্ষা। এটা ভালোবাসার পরীক্ষা। সারা আরোহীর দিকে অশ্রু ভেজা দৃষ্টিতে তাকায়। যতটা অপেক্ষা অনিশ্চিত, তখন সে অপেক্ষা শ্বাসরুদ্ধকর। আরোহী শক্ত করে জড়িয়ে ধরে সারাকে। সারাকে বোঝানোর মতো ভাষা নেই তার কাছে। সারা কিছু সময় চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাকে ভাঙতে আবারও কেন সেই মানুষটার আগমন ঘটল? কোনো কিছু ভেঙেই নতুন কিছু সূচনা হয়। আরোহী অনবরত সারার মাথা হাত বুলিয়ে যাচ্ছে। সারা কাতর কণ্ঠে বলে ওঠে, প্রতিটা সূচনার উপসংহার আমি এই মানুষটাকেই চাই। আরোহী কোনো কথা বাড়াল না, বরং সারার মাথা হাত বুলিয়ে যাচ্ছে। সারার জন্য তার ভীষণ খারাপ লাগছে, কিন্তু এখানে তারও কিছু করার নেই। হুট করে আরোহীর স্মৃতিচারণ হলো সাফির। মনের ভেতর বাসা বাঁধল অজানা ভয়। তার এই অনুভূতি পরিণতি সবার মতো হবে না তো? তার অনুভূতি তো অনিশ্চিত। পরক্ষণেই মনে মনে বলে ওঠে আরোহী, আমি তাকে ভালোবাসি না। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।